এখন আপনাদের কে বাঁচাবে? আপনাদের দুইজনেরই কিন্তু সারা। তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা? করে নাই। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। প্রধান লাস্ট আমার মনে করে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি। হাসনাতের ফেসবুক পোস্ট, তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে দিনে তুলফর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে সেনা প্রধান যেমন বক্তব্যটি দিয়েছে, সেই বক্তব্যটি রীতিমতো তিনি ফেসে গিয়েছেন, রীতিমতো ধরা খেয়েছেন। এবার তিনার পদত্যাগ হতে হবে এবং তার বিষয়গুলো এখন সে খুলাসা করেছে। আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং সেই সজীব সে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য, সেই পাল্টা জবাব দিয়েছেন এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি কি পদত্যাগ করতে যাচ্ছেন, সব বিষয় বিস্তারিত আপনাদেরকে দেখাবো, না টেনে শেষ পর্যন্ত। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস, যেটি গতকাল বাংলাদেশ সময় রাতের বেলায় মধ্যরাতে তিনি দিয়েছেন, যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথা তাকে বলেছেন। তার সেনা বাহিনীর ভেতরে যে তার যে বাসস্থান, সেখানে তাদের একটি মিটিং এ তিনি এই কথাটি বলেছেন এবং তিনি যুক্তি দিয়েছেন যে কেন আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে আসতে হবে, না হলে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই বিষয়টির পরেই বাংলাদেশের ছাত্র সমাজের একটি প্রতিক্রিয়া, সাধারণ মানুষের মধ্যে একটি প্রতিক্রিয়া, রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া, সব মিলিয়ে রাজনীতি আবার একটি গরম পরিস্থিতি, এই যে একটি অন্যদিকে টার্ন নিচ্ছে এমন একটি অবস্থা। তো এই সার্বিক পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, কারো বিস্তারিত পরিচয় দেওয়ার কিছু নেই, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। কোনো বিশেষণে যাওয়ারই কোনো সুযোগ নাই, পিনাকিদা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনার প্রিয় মানুষ ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো দাদা, এই যে পরিস্থিতি, জেনারেল ওয়াকারের হঠাৎ করে, আমি আজকে শিরোনামটা দিয়েছি মানে জেনারেল ওয়াকারের নেকাব খুলে গেছে। নেকাবটা আসলে মুখোশ না, নেকাবটা জাস্ট একটা আড়াল, যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয়। তো এটা মুখোশও বলতে চাই নাই, এই জন্য নেকাবটা, এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ওনার হঠাৎ যেটি নেকাব খসে পড়লো, আহতরা এখনো হসপিটালে, 1 বছরও হয় নাই, মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের 1 বছরও পূর্ণ হয় নাই, কিন্তু এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন, উইদাউট আওয়ামী লীগ এটি হবে না। অথচ দেখেন যে 3টা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই না। তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার যার স্ব অবস্থানেই তো ছিলেন না, কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই। তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো, বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম। পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত 7 মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই, মানে সবাই বহাল ছিল। তো আপনার কাছ থেকে শুরু করি, পিনাকিদা আপনার কাছ থেকেই শুরু করি। প্রথমে
সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার সাহেব কি চাচ্ছে, কেন এরকম করছেন। হ্যাঁ, এবং গত 25শে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন, সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণটা কি? আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাঁশঝাড় থাকতো এবং বাঁশঝাড়ের ওইখানে অন্ধকার, দুই দিক দিয়ে বাঁশ টাস ঝাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ওইখানে ভূত পেতনি থাকে, জিন জিন ভূতের আসর টাসর হয়, এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি, জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে। তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এইরকম আর কি, উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই, কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পান? ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট, যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক, এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাইছে, গণহত্যার সহযোগী হয়েছে, এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং সমস্ত জায়গায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব আছে। এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান। এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ। এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনূসের সরকার তৈরি করেনি, রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ। এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল পড়ে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে, হ্যাঁ, তার কোনো ইহত্যা নাই। মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা ছবি ব্যবহার করছে, হ্যাঁ, এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে, কিভাবে সেটা ভেরিফাই করছে, কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে, কে করছে, হ্যাঁ, কোন ফরেনসিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে, কোন ফরেনসিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে, এভরিথিং ডিটেইল। মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম, আমি আর পরে আর করিনি, কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কারা ছিল, এটার একটা তালিকা আমি পাইছি, এবং আমি একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি, যে কে কে ছিল, অ্যামিনিশন কি কি উঠছিল, অ্যামিনিশন কতটা খরচ হয়েছে, সেইটার হিসাব সহ আমি দিছিলাম। সো ডিটেলটা আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি। তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভিং, ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইলো, এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতেছে, ধরেন হাসিনার নামে তো একটা মামলা হবে, হাসিনার নামে শুধু না, হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার যারা যারা সাথে সাথে ছিল, তার রাজনৈতিক নেতা টেতা সবগুলোর নামে মামলা। আচ্ছা, এরপরে মামলা। প্রিয় দর্শক, সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছে সেটি কিন্তু জাতির জন্য লজ্জাজনক, কারণ সেনাপ্রধান হয়ে যে জাতির জন্য হবে, সকলের জন্য হবে, নিরপেক্ষ হবে, সে নিরপেক্ষ থাকা অবস্থায় সে যদি এরকম কোনো পক্ষ নেই, কোনো দলের কথা বলে, তাহলে অবশ্যই সেটার জন্য আমাদের লজ্জাজনক বিষয়। আমরা চাই না যে এমন কোনো দৃশ্য আমাদের সামনে আসুক যে সেনাপ্রধান সে কোনো দলের সাপোর্ট করছে, আর অথচ যে দলটি ইতিমধ্যে বিতাড়িত করেছে, যে দলটিকে, সেই দলটিকে পুনর্বাসিত করার চেষ্টা করছে, সেটা আরও ভয়ঙ্কর বিষয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কাজটি করেছে সেটা আমাদের কাছে অবশ্যই জন্য লজ্জার এবং বাংলাদেশের জন্য লজ্জার। সে নিরপেক্ষ থাকার দরকার ছিল, নিরপেক্ষ না থেকে সে যেভাবে একতরফাভাবে আওয়ামী লীগের ফেরানোর চেষ্টা করছে, সেই ভূমিকা পালন করতে যাচ্ছে, এগুলা করার দ্বারা সে অবশ্যই জাতির কাছে একটি বাহিনীকে লজ্জায় ফেলে দিয়েছে। অন্য অন্য সেনা সদস্যরা কি দোষ করেছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কারণে অন্য অন্য সেনা সদস্যরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি